ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের নিয়মিত আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশিক হোসেন। আপনারা জানেন, সম্প্রতি সরকার ভ্যাট এবং ট্যাক্স বৃদ্ধি করে একটি অধ্যাদেশ জারি করেছে এবং এর ফলে আমাদের অর্থনীতিতে কী ধরনের প্রভাব পড়তে পারে এটি নিয়ে আমরা কথা বলবো ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিজনেস এডিটর উমর নাহার আজমির সঙ্গে। আজমি, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমে শুরুতেই আপনার কাছে জানতে চাই যে অন্তর্বর্তী সরকার কেন এই সময়, বছরের মাঝামাঝি সময়ে এই ধরনের একটি সিদ্ধান্ত নিল? একটা তো আমরা আসলে সিদ্ধান্ত যে অধ্যাদেশ জারি হলো, অধ্যাদেশ জারির পর থেকেই মোটামুটি আমরা জেনে গেছি যে এর পেছনের কারণটা কি। মূলত যেটা বলা হচ্ছে, আমরা যেহেতু আসলে ঋণ নির্ভর একটি দেশ, আমাদের IMF এর কাছ থেকে সহায়তা নিতে হয় এবং বিভিন্ন দাতা সংস্থার কাছ থেকে আমাদের সহায়তা নিতে হয় ঋণ হিসেবে। তো IMF এর ঋণ দেওয়ার শর্তই ছিল আমাদের যে ভ্যাট ট্যাক্স এগুলোর আওতা বাড়ানো, অর্থাৎ কর GDP যে রেশিওটা আছে সেটি কমিয়ে আনা, এবং সেটি কমিয়ে আনতে গিয়ে আসলে সরকার এই ধরনের একটা সিদ্ধান্ত এই সময় এসে নিতে হচ্ছে, যে সময় আসলে মূল্যস্ফীতির চাপে মানুষ আসলে একেবারে অসহায় অবস্থায় চলে গেছে, বিশেষ করে যারা সীমিত আয়ের মানুষ। তো মূলত IMF এর এটাই কারণ বলা হচ্ছে, কিন্তু এর পেছনে আসলে অনেক কারণ আছে। বিশেষ করে আপনি জানেন যে বেসরকারি খাতের যে ঋণ প্রবৃদ্ধি যেটি বলা হয়, সেটির অবস্থানও কিন্তু ধীরে ধীরে নিচে নেমে আসছে। আমাদের রাজস্ব আদায়ে আসলে কোনো গতি আসছে না। এর পাশাপাশি অর্থনীতির যেসব সূচক আছে, প্রত্যেকটি সূচকই কিন্তু আসলে নিম্নগামী। আপনি জানেন যে মূলধনী যে যন্ত্রপাতি আমদানি হয়ে থাকে আমাদের দেশে, বিশেষ করে গার্মেন্টস সেক্টর এবং বড় বড় ইন্ডাস্ট্রিতে এটি হয়ে থাকে, সেই আমদানির পরিমাণও আমরা দেখছি বেশ কমে গেছে। গত চলতি অর্থ বছরের 5 মাসে আমরা দেখেছি শুধুমাত্র মূলধনী যন্ত্রপাতি আমদানি না, শিল্পের কাঁচামাল আমদানি বলেন, ভোগ্যপণ্য আমদানি বলেন, অর্থাৎ আমদানির সূচকে আমরা একটা নেতিবাচক প্রবৃদ্ধি দেখছি। এই ধরনের যখন এই চ্যালেঞ্জগুলো যখন বর্তমান সরকারের সামনে এসে পড়লো, আসলে ভ্যাট ট্যাক্স বাড়ানো ছাড়া সরকারের আর কোনো উপায় ছিল না। এটি আসলে সরকারের মহল থেকে বলা হচ্ছে, যদিও এটি জনগণ বা ভোক্তার জন্য কখনোই আসলে কাম্য নয়। একটা বিষয় বারবার আসছে যে ব্যবসায়ীরা বলছেন যে এই সিদ্ধান্তটা নেওয়ার আগে তারা সরকারের সাথে কোনো আলোচনার প্রস্তাব পান নাই বা সরকার তাদের সাথে কোনো আলোচনা করেন নাই। এটা কেন হলো? আসলে আজকে ঢাকা চেম্বারও এই ধরনের একটি প্রোগ্রাম করে তারা বলেছেন, তাদের প্রেস ব্রিফিংয়েও বলছেন যে তাদের সাথে আসলে তারা তো অনেক বড় একটা স্টেক হোল্ডার। আমি যেটি বলছিলাম যে বেসরকারি খাতের যে ঋণ প্রবাহ, এটি কিন্তু পুরোটাই প্রাইভেট সেক্টরের উপর নির্ভরশীল, যে তারা আসলে কতটুকু ঋণ নেবেন, কতটুকু বিনিয়োগ করবেন, অর্থাৎ তার বিজনেস আসলে কতটুকু এক্সপান্ড করবেন, এটা কিন্তু তাদের উপরে নির্ভর করছে। কিন্তু তারা যেখানে আসলে বলছেন যে অর্থনীতির জন্য একটি আত্মঘাতী সিদ্ধান্ত নিলেন বর্তমান সরকার, তো তারা বলছেন আসলে যে তাদের সাথে কোনো ধরনের আলোচনা না করে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেটি আসলে আমরা বর্তমান সরকার কেন, আমরা আসলে বিগত বিভিন্ন বাজেটের সময়ও দেখেছি আসলে ব্যবসায়ীরা কিন্তু বারবার বলেন যে তাদের সাথে আলোচনা না করেই বিভিন্ন ধরনের ভ্যাটের হার, ট্যাক্সের রেট সব কিছু বাড়ানো হয়। এবং এখন আসলে দুঃখের বিষয়, জনগণ যেটি বলছেন যে এখনও আসলে ঠিক একই পথেই কি যাচ্ছে, যে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আলোচনা না করেই কেন ভ্যাট এবং ট্যাক্স রেট এগুলো বাড়ানো হলো। এবং এটা আসলে মোটেও কাম্য নয়, কারণ যখন অর্থনীতি চলতে হবে তখন আমার প্রাইভেট সেক্টরকে সাথে নিয়ে আমাদের চলতে হবে। তাদের সাথে যখন আলোচনা করে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, সেই সিদ্ধান্তটা হবে ফলপ্রসূ, কিন্তু তাদের সাথে তো কোনো আলোচনা করা হয়নি। আরেকটা বিষয়, একটা প্রশ্ন আসছে যে সামনে কি অর্থনীতিতে খারাপ কিছু হতে যাচ্ছে যার কারণেই আমরা একটি সিদ্ধান্ত? অর্থনীতিতে খারাপ কিছু বলতে আসলে আমরা তো শুরুতে আসলে নেতিবাচক কথা আমরা না বলি, হয়তো বর্তমান সরকার বলছে যে সংস্কারের চেষ্টা করা হচ্ছে, সংস্কারের পদক্ষেপ হিসেবে এ ধরনের সিদ্ধান্ত তাদেরকে নিতে হচ্ছে। একটি জিনিস আপনি জানেন যে আমরা ইনফ্লেশনের কথা বলি, একটি বিষয় কিন্তু অর্থনীতিতে আছে স্ট্যাগফ্লেশন। অর্থাৎ স্ট্যাগফ্লেশন বলতে সেটা হয় উচ্চ মূল্যস্ফীতি কিন্তু আপনার নিম্ন প্রবৃদ্ধি, আবার উচ্চ বেকারত্ব। অর্থাৎ এই এই তিনটা জিনিস কিন্তু একসাথে চলতে পারে না। আপনার মূল্যস্ফীতিও বেশি, আপনার প্রবৃদ্ধিও কম, সেটা কিন্তু স্ট্যাগফ্লেশন হয়ে যায়। এবং স্ট্যাগফ্লেশন তৈরি হওয়ার কারণেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সরকারকে এই ধরনের সিদ্ধান্ত নিতে হচ্ছে, কিন্তু আলটিমেটলি সেটা আবার জনগণের ঘাড়েই চাপছে। অর্থাৎ যে কোনো ধরনের ব্যয় কিন্তু বাড়ানো হচ্ছে। আপনি এখন ডিজিটাল বাংলাদেশের কথা বলা হতো বারবার, এখনও বলি আমরা ডিজিটাল বাংলাদেশে আছি, মোবাইলে কথা বলার রেট বাড়িয়ে দিচ্ছে, ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে খরচ বেড়ে যাচ্ছে। তো অন্তর্বর্তী সরকারকে এই সিদ্ধান্ত আসলে শুধুমাত্র এটার জন্য তো নিতে হয়েছে। আরেকটি বিষয় আপনি জানেন, আমাদের অর্থ পাচারের যে অঙ্ক, শ্বেতপত্র প্রকাশ করা হয়েছিল কিছুদিন আগে, আমরা জানি যে আমাদের এখান থেকে বছরের বিলিয়ন বিলিয়ন ডলার আসলে পাচার হয়ে গেছে। এই যে অর্থ পাচার হয়ে গেছে, সেটির কিন্তু ক্ষতি আমাদের পোষাতে হচ্ছে। এই ক্ষতি পোষাতে গিয়েও কিন্তু বর্তমান সরকারের যারা মুখপাত্র আছেন, নীতি নির্ধারকরা আছেন, তারা কিন্তু বলছেন এই ক্ষতি পোষানোর জন্য কিন্তু এ ধরনের একটি সিদ্ধান্ত তাদের নিতে হচ্ছে। আমরা দেখেছি যে অর্থ উপদেষ্টা বলেছেন যে এই যে নতুন করে ভ্যাট এবং ট্যাক্স আরোপ করা হলো, এতে করে মূল্যস্ফীতিতে কোনো প্রভাব পড়বে না। আসলে তিনি কোন অর্থনৈতিক সূচকের ভিত্তিতে আসলে এই কথাটা বললেন?
আসলে এটি একটা আসলে মজার বিষয়, কারণ আমি জানি না যে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে গেলেই কি আসলে সরকারের পক্ষ থেকে এ ধরনের বক্তব্য আসে কিনা। আলটিমেটলি যেই খরচটাই বাড়ানো হোক, বিশেষ করে ভ্যাট, আপনি অন্যান্য রেট ট্যাক্স বলেন বা অন্যান্য ডিউটি বলেন, সেটা ব্যবসায়ী পর্যায়ে যায় বা অন্যান্য পর্যায়ে যায়, যখন আপনার ভ্যাট বাড়ানো হয় তখন সেটা ধনী গরিব নির্বিশেষে সমান টাকাই দিতে হবে। অর্থাৎ 100 টাকায় 15 টাকা বাড়ালে একজন উচ্চবিত্তের যে খরচ বাড়বে, একজন নিম্নবিত্তেরও খরচ ঠিক সেই পরিমাণ বাড়বে এবং মধ্যবিত্তের খরচও ঠিক সেই পরিমাণ বাড়বে। কিন্তু আপনি তার ইনকামের ক্ষেত্রে দেখবেন উচ্চবিত্তের যে আয়, তার সাথে তো আপনি সীমিত আয়ের মানুষকে তুলনা করতে পারেন না। তো সেক্ষেত্রে আসলে উনি যে মূল্যস্ফীতি বাড়বেন এটা কোন অঙ্কে বলেছেন, সেটা আমরাও আসলে প্রশ্ন করার বারবার চেষ্টা করছি, কিন্তু সদুত্তর আসলে আমরা পাইনি। এই ক্ষেত্রে কি যেমন ধরেন বারবারই বলা হয়, অনেক অর্থনীতিবিদ বলে থাকেন যে ভ্যাটের আওতা না বাড়িয়ে বরঞ্চ আয়করের আওতা যদি বাড়ানো যায় সেই ক্ষেত্রে একটা ইতিবাচক ফল আসতে পারে, তো সেটা কি এই সরকার বিবেচনা করছে বলে মনে হয়? সরকার বিবেচনা করছেন, কিন্তু তারপর আসলে সে ধরনের আমরা দেখছি না। যেমন রেস্তোরাঁ মালিক সমিতি কিন্তু সংবাদ সম্মেলনে বলেছেন, তারা তো রেস্তোরাঁ বন্ধেরও হুমকি দিয়েছেন। তারা কিন্তু একটি কথা বলেছেন যে যারা নিয়ম মেনে ব্যবসা করছেন আর যারা নিয়ম মেনে ব্যবসা করছেন, অর্থাৎ রাস্তাঘাটে আমরা কিন্তু ফুটপাতে এখন অনেক ধরনের রেস্তোরাঁ দেখতে পাই যারা কিন্তু নিয়ম মানছেন না, সরকারের ট্যাক্স দিচ্ছেন না, ভ্যাট দিচ্ছেন না। তাহলে ওই যে ভ্যাটটা বাড়ানো হলো সেটা কার উপর গিয়ে পড়লো? সেটা গিয়ে পড়লো যে নিয়ম মেনে ব্যবসা করছে তার উপর গিয়ে। কিন্তু যে নিয়ম মানছে না তার কাছে কিন্তু আপনি কম দামে খেতে পারছেন, কিন্তু যে নিয়ম মানছে তার কাছে কিন্তু আপনি কম দামে খেতে পারছেন না। সো এখানে আসলে ব্যবসায়ীদের উপরও যেটা যাচ্ছে সেটাও সে ভোক্তা থেকেই নিচ্ছে, আবার সরকারও যেই সিদ্ধান্তটা নিচ্ছে সেটাও কিন্তু জনগণ, ব্যবসায়ী সবাইকে সাফার করবে। একটা বিষয়, আরেকটা বিষয় বারবার সামনে আসে যে ডলারের সংকটের কথা, যে ডলারের সংকট কেটেছে বলে বলা হচ্ছে যে এখন অনেক ফ্লো রেমিটেন্স আসছে, রপ্তানি বেড়েছে, কিন্তু তারপরেও তো খোলা বাজারে আমরা দেখছি যে ডলারের দাম প্রতিনিয়তই বাড়ছে। আসলে ওই যে ক্রলিং পেগ ছিল, তো এখন আসলে সরকারকে ওই সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়েছে। যখন বাজার ভিত্তিক করা হচ্ছে আসলে ডলারের দর, তখন এটা বাড়বেই। সেটা সুদের হারের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখি বাজার ভিত্তিক সুদের হার যখন হয়ে যায় তখন কিন্তু এটা বাড়াতে হয় এবং বেড়ে যায় আলটিমেটলি। তো ডলারের ক্ষেত্রেও আমরা সেটি দেখছি। কিন্তু এখন একটি সুখবর হচ্ছে এটি যে আসলে রেমিটেন্সের কিন্তু আমরা খুব ভালো একটি প্রবাহ দেখছি, যেটি আসলে অন্যান্য বছরের রেকর্ড ভেঙে ফেলছে। এইটি যদি আসলে চলমান থাকে ডলারের রেট, আমার মনে হয় না এখন যে হারে আছে, অনেকে কিন্তু আশঙ্কা করেছিল যে 150 টাকায় গিয়ে ঠেকবে কিনা ডলার রেট, এখনও কিন্তু ওই ধরনের আশঙ্কাজনক পর্যায়ে যায়নি। এবং আমরা রপ্তানি আয়ের ক্ষেত্রেও এখন একটা ইতিবাচক প্রভাব দেখছি, যদিও বিগত সরকার আসলে ফুলিয়ে ফাঁপিয়ে আমাদেরকে রপ্তানি আয়ের বিভিন্ন তথ্য দিয়েছিলেন। এখন এনবিআর কিছু অ্যাডজাস্টমেন্ট করছে, এই ধরনের তথ্যগুলো আমরা এখন বলতে পারি যে একটা স্পেসিফিক ফিগার আমরা পাচ্ছি রপ্তানি আয়ের ক্ষেত্রে, সেটিও মোটামুটি পজিটিভ ধারায় আছে। তো রপ্তানি আয় এবং রেমিটেন্স এই দুটোই আমাদের আসলে রিজার্ভকে সমৃদ্ধ করে। যদি এই দুটো আসলে একটা ইতিবাচক ধারায় থাকে, আমার মনে হয় ডলারের রেটে আসলে তারতম্য হওয়ার সুযোগ নেই। এবং ডলারের রেট যদি স্থিতিশীল থাকে তাহলে আমার আমদানির খরচটাও মোটামুটি স্বাভাবিক থাকবে, এবং আমদানি স্বাভাবিক থাকলে ভোক্তার উপর চাপটাও কমবে বলে আমরা আশা করতে পারি। একদম শেষ একটা প্রশ্ন, এটা একদমই অনেকেই জানতে চান যে আসলে যে মূল্যস্ফীতি থেকে যে বাড়ছে, এটা থেকে মুক্তির কোনো লক্ষণ সামনে দেখছেন কিনা? মূল্যস্ফীতি থেকে আসলে মানে নিজেকে সামলে নেওয়ার লক্ষণ তো আসলে নেই। এটা এখন আসলে আশঙ্কার বিষয় হচ্ছে সীমিত আয়ের মানুষ কিন্তু পুষ্টিহীনতায় ভুগবেন। অর্থাৎ যে হয়তো মাসে দুধ খেত প্রায় প্রতিদিনই, সে হয়তো 2 দিন পরপর দুধ খাবেন। যে ডেইলি 2টো ডিম খেতেন সে হয়তো 1টি ডিমে চলে আসবেন, অথবা একদিন পরপর তিনি ডিম খাবেন। এই যে একটা আশঙ্কার পর্যায়ে যাচ্ছে, এটি যাতে না হয় আসলে আমাদের এদিকে আসলে খেয়াল রাখতে হবে। তবে হ্যাঁ, যে নিত্য প্রয়োজনীয় আসলে পণ্যগুলো আছে, সামনে কিন্তু রমজান মাস আসছে, আমরা প্রতি বছরই আসলে দেখি, আমি জানি এটা আমাদের দেশের ব্যবসায়ীদেরই কি একটু অন্য ধরনের মন মানসিকতা কিনা, আমার মনে হয় রমজান মাসও যেহেতু আসছে সবাইকে একটু সংযম সব দিক দিয়েই আসলে পালন করতে হবে। সেটি নিত্য প্রয়োজনীয় পণ্যের দামের ক্ষেত্রে বলি, আমাদের আহারের ক্ষেত্রে বলি, খাদ্যাভ্যাসের ক্ষেত্রে বলি, সব দিক দিয়ে যদি ঠিক থাকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনার লক্ষ্য তো তারা, বাংলাদেশ ব্যাংকও তো নীতি সুদ হার বাড়াচ্ছে বারবার, একটা পর্যায়ে গিয়ে আসলে কমে আসবে বলে আশা করা হচ্ছে। যদিও আসলে ডিসেম্বর আমরা দেখেছি খাদ্য মূল্যস্ফীতি কিন্তু 13% ছাড়িয়ে গেছে। তো আমরা আশার কথা দিয়ে আসলে শেষ করতে পারি যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে এবং জনজীবনে আসলে একটা স্বস্তি আসবে। অনেক ধন্যবাদ তাজমি, অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছ থেকে জানলাম। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সঙ্গে থাকুন।